নরওয়ে আসা উচিত নয়। নরওয়ে থাকার জন্য দেশ হিসেবে কেমন, জীবনযাত্রার মানই বা কেমন এখানে, এরকম অনেক প্রশ্নই আমি প্রতিনিয়ত পেয়ে থাকি কমেন্টে। আজ আমরা শুরু করছি আমাদের 7 দিনব্যাপী নরওয়ে রোড ট্রিপ, যেখানে আগামী 7 দিন আমরা ঘুরে দেখব নরওয়ের সব থেকে সুন্দর ফিয়র্ডটিকে, যার নাম হারদাঙ্গার ফিয়র্ড, আর তার সংলগ্ন দুর্দান্ত সুন্দর কিছু জায়গা। হারদাঙ্গার ফিয়র্ড যেমন লোকাল লোকজনদের কাছে প্রিয়, তেমনি ট্যুরিস্টদের কাছেও কিন্তু খুবই পরিচিত একটি নাম। একের পর এক অত্যাশ্চর্য জলপ্রপাত এবং উত্তেজনাপূর্ণ হাইকিং রুটস, স্পার্কলিং সিডার হোক বা খাঁটি ফোক কালচার, এই সমস্ত এবং আরও অনেক কিছু হারদাঙ্গার ফিয়র্ডকে করে তোলে যে কোনো নরওয়েজিয়ান ছুটিতে আবশ্যক। আজ যেতে যেতে তোমাদের কিছু প্রশ্নেরও উত্তর দেব আর বলবো নরওয়ে কেন আসা উচিত নয়। Unbelievable. হ্যালো আর ওয়েলকাম আরেকটা নতুন ব্লগে। আজকে আমরা চলেছি নরওয়েতে বাবা মায়ের ফার্স্ট রোড ট্রিপে। মানে আমাদেরও এই রাস্তাটা পুরো একদম নতুন এক্সপিরিয়েন্স হবে, প্রথমবার যাচ্ছি। তো এই যে সৌভিক হচ্ছে এখানে, বাবা মা এখানে, এক্সাইটেড তোমরা এত জিনিসপত্রের ভেতরে। তো আমাদের মানে প্রচুর ব্যাগ ট্যাগ হয়েছে, মোটামুটি 1 ঘন্টা মতো লেট হয়েছি আমরা। তো আজকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভস হারদাঙ্গার ফিয়র্ড। এখানে মানে ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রুটস অফ নরওয়ে। তো খুব সুন্দর ড্রাইভটা হওয়ার কথা। তো দেখা যাক ওয়েদার কেমন থাকে। এখান থেকে যাব ভসে আমরা স্টে করব 3 দিন, তারপর আমরা যাচ্ছি বার্গেন। তো বার্গেন হচ্ছে মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ ইন নরওয়ে। ওয়েদারটা ভালো থাকলে অনেক কিছুই হয়তো শেয়ার করতে পারবো। বিশ্বাস হচ্ছে না আমার, এত সুন্দর হয়ে গেল হঠাৎ করে চারিদিকটা। আর এই হচ্ছে ফিয়র্ড চলেছে আমাদের পাশে পাশে। কেমন লাগছে? কি যে মানে স্বর্গে যাচ্ছি আমরা। কোনটা ছেড়ে কোনটা দেখবো আমরা বুঝতে পারছি না। কোনটা দেখবো, ডান দিক দেখবো না বাঁ দিক দেখবো? মনে হচ্ছে যা বাঁ দিক দেখলে ডান দিক মিস হয়ে যাচ্ছে। এখন এখানে পৌঁছে গেছি। এখান থেকে মোর্তাভিকা জায়গাটার নাম, আর মোর্তাভিকা থেকে আমরা ফেরিতে করে ক্রস করব। তো আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর হয়ে গেছে, কিন্তু মানে রোদ উঠছে না বলে যে মন খারাপ লাগছিল সেটা এখন একটু কম্পেনসেট করেছে। ওই দেখো পেছনে ফেরি। এখন আমরা ফেরিতে ওঠার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। ওই যে ফেরিটা এসছে দেখো ওখানে। এক্সট্রিম ওয়েদার পাচ্ছি। আমি আগে থেকে বলে এসেছিলাম যে খুব ভালো হয় ফেরি রাইডটা, একদম কিছু মানে দুলুনি থাকে না। আর আজকে যা শোঁ হাওয়া দিচ্ছে, আমাদের গাড়িটা লিটারেলি এইদিক ওদিক করছে। আর আমাদের পাশের গাড়িতে একজন ভদ্রমহিলা হাত জোড়ো করে আছে। তো ভদ্রমহিলাকে আর দেখাচ্ছি না, কিন্তু সৌভিককে দেখাচ্ছি। সৌভিকের পাশেই ভদ্রমহিলা, শি ইজ ভেরি স্ক্যার্ড। আমার তো হয়ে গেছে, মানে যখনই ওটা দুলতে শুরু করেছে আমার তো হয়ে গেছে। এখানে এত হাওয়া, মানে শোঁ আওয়াজ। দেখো তোমাদেরকে একটু হাওয়ার আওয়াজ। সিচুয়েশন মানে আজকে একদম হাওয়ার চোটে দেখো লোকজন হেঁটে যাচ্ছে, ওদের চুল ফুল পুরো উড়ছে কেমন দেখে বুঝতে পারবে। মানে আমি কাউকে ভিডিও করতে চাই না, বাট আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে যে কত হাওয়া। ওই ভদ্রমহিলার চুল ওরা দেখে বুঝতে পারছো। বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে ভালোই বৃষ্টি পড়ছে আর হাওয়াও দিচ্ছে। মাঝ সমুদ্রের এখন অবস্থাটা এই। তো খুব ইচ্ছে করছে আমার তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখানোর, কিন্তু সামনেটা পুরোটা গার্ড করা। তো এখানে ওরকম ভিউ কিছু পাওয়া খুবই মুশকিল, তো দেখাতে পাচ্ছি না। দেখো এই বগিটা কেমন নড়ছে দেখো।
মানে রোদ হলে ডেফিনেটলি অন্যরকম একটা সৌন্দর্য হতো, কিন্তু বৃষ্টিতে মানে আরো বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে চারিদিকটা। রোমান্টিক আমার তো লাগছে না। তোর লাগছে না কারণ তুই গাড়ি চালাচ্ছিস বলে। আমার লাগছে কারণ আমি তো বসে আছি আর এনজয় করছি। বৃষ্টি হলেও কুছ পরোয়া নেই, আমরা এগুলো সমস্ত খেতে খেতে এনজয় করছি। বাবা মাকে নিয়ে নরওয়ের এই রোড ট্রিপটার প্ল্যানিং অনেকদিন আগে থেকেই হচ্ছিল। তখন ওয়েদার প্রেডিকশন ঠিক দেখাচ্ছিল, কিন্তু যাওয়ার কিছুদিন আগে থেকে ওয়েদার অ্যাপ দেখে বুঝলাম যে বৃষ্টি হতে পারে। যাই হোক, তার জন্য তো প্ল্যান ক্যান্সেল করা যায় না, তাই বৃষ্টি মাথায় নিয়েই চললাম আমরা। বাড়ি থেকে ঘন্টা দুয়েক চলে এসেছি আর বৃষ্টি থামার নামই নেই। বৃষ্টি ভেজা ভ্যালিগুলি যেন সবুজ থেকে আরো সবুজতর হয়ে উঠছে। আর ওইদিকে ওই পাহাড়টার মাথায় মেঘ পুরো শ্যাডো তৈরি করেছে আর ভ্যালিটা দুর্দান্ত লাগছে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা ভিউ পয়েন্টে। বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য তো আর ওয়েট করে থাকলে চলবে না। তো আমরা যেখানে দাঁড়িয়েছি জায়গাটা তোমাদের দেখাচ্ছি, ওই যে পেছনে ওরা নামছে গাড়ি থেকে। ও মাই গড, জাস্ট লুক এট দিস। হিটলার তেনার যদি আমি ঠিক উচ্চারণ করছি। হিটলার তেন্নার বা হিটলারের দাঁত আসলে একটি প্রতিরক্ষা কাঠামোর অংশ ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির পৃষ্ঠপোষকতায় এখানে নির্মিত হয়েছিল। জার্মান বাহিনী এখানে ঘাঁটি গেড়েছিল আর তারা আশঙ্কা করছিল সমুদ্র থেকে আসা আক্রমণের। তাই সমুদ্র সৈকত বিস্তৃত মাইনফিল্ড স্থাপন করা হয়েছিল এবং আরও কিছুটা উপরের দিকে বেশ কয়েকটি সারিতে বড় পাথর এবং কংক্রিট ব্লকও স্থাপন করা হয়েছিল। এই কাজ সম্পন্ন করতে প্রায় কয়েক শতাধিক পুরুষকে এই কাজে অংশ নিতে হয়েছিল, যাদের বেশিরভাগকে জোরপূর্বক আশেপাশের সংলগ্ন এলাকা যেমন ইয়ারেন, এগারসুন্ড এবং স্তাভাঙ্গার থেকে পাঠানো হয়েছিল। এত সুন্দর একটি জায়গার এই দুঃখজনক ইতিহাস জেনে প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু তারপরে বুঝলাম যে বাইরে থেকে আমরা যা দেখি তার পেছনের সত্যিটা সবসময় একই রকম হয় না। মাই গড, মানে অসম্ভব সুন্দর একটা ভ্যালি, আর বৃষ্টির মধ্যে তো এত মায়াবী হয়ে গেছে। তো তোমাদেরকে ভ্যালিটা দেখালাম। ও মাই গড, এই সুন্দর রাস্তায় যেতে যেতে বলি কেন নরওয়ে আসা উচিত নয়, বা আরো সঠিকভাবে বলতে গেলে কার কার নরওয়ে আসা উচিত নয়। প্রথমেই যে পয়েন্টটি বলবো সেটি হলো এখানকার জনসংখ্যা। নরওয়ের জনসংখ্যা আমাদের দেশের তুলনায় অনেক কম, সেটা বলাই বাহুল্য। নরওয়েজিয়ানরা খুবই পোলাইট আর ফ্রেন্ডলি মানুষজন হয়। নরওয়েতে থাকতে গেলেই সেটা খুব সহজেই বোঝা যায়। কিন্তু কেউ যদি অনেক লোকজন ভিড়ভাট্টা পছন্দ করেন বা অনেক বেশি সোশ্যালাইজ করা পছন্দ করেন, তবে নরওয়েতে এসে তার মানিয়ে নেওয়া কঠিন হতে পারে, যদি না তার অলরেডি কোনো নোন ফ্রেন্ড সার্কেল থাকে। নরওয়েজিয়ানরা খুবই লাজুক প্রকৃতির মানুষ হয়। তারা স্মল টকে একদমই কমফোর্টেবল হয় না। কাউকে ভালো করে জানার পরই একটা কমফোর্ট জোন তৈরি হলে তবেই তারা মন খুলে মিশতে পারে। সেই জন্য যারা খুবই বেশি সোশ্যালাইজ করেন প্রথম এসে তাদের এখানে সমস্যা হতেই পারে। ওকে, আমরা এখানে দাঁড়াচ্ছি এখন একটু। ঠিক আছে, এটা মাকে দিয়ে আসছি আমি। আমরা এখানে এখন ব্রেক নিয়েছি আর কফি খাচ্ছি আমরা বৃষ্টির মধ্যে। বেশ দারুণ দারুণ লাগছে মাঝখানে এরকম ব্রেক নিয়ে যেতে। এটা বড় একটা বেশ শহর, মানে শহর ঠিক নয়, ছোট টাউন যেটা আমরা পার হচ্ছি, যেখানে হোটেল সবকিছু আছে। আর হ্যাঁ, কারেক্ট। আর এখানে হচ্ছে এই যে কমিউন। আর আমরা এখানে এটা জায়গাটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো আজকে। প্ল্যান সেটাই হচ্ছে। বৃষ্টিটাকে জাস্ট আমি চাইছি যেন বৃষ্টিটা আমাদের একটু দয়া করে। নরওয়ে শীত প্রধান দেশ,
তাই বছরের প্রায় 6 মাস এখানে ভালোই ঠান্ডা থাকে, আর থাকে অন্ধকার। আমাদের দেশের মতো গ্রীষ্মপ্রধান দেশ থেকে যারা আসেন তাদের জন্য প্রথম শীতকালটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং হতে পারে। এর জন্য যথাযথ শীতকালীন জামা কাপড় কেনাটা আবশ্যক। প্রপার জামা কাপড় থাকলে শীতকালটাও কিন্তু বেশ কোজি আর উপভোগ্য হয়ে ওঠে। কিন্তু শীতকালে যেহেতু দিনের আলো অনেকটা কম থাকে, সেই জন্য অনেকের কাছেই মানিয়ে নেওয়াটা একটা চ্যালেঞ্জ হতে পারে। এর জন্য বাইরে বেরোনো আর সোশ্যালাইজ করাটা এখানে আবশ্যক। যদি কেউ অনেক শীতকাতুরে হন তাহলে তাদের জন্য এটা একটা মুশকিল হতে পারে। ফিওরটা এখানে এত কাছে, এত সুন্দর, মানে আমি তো ওয়াও ওয়াও করে চলেছি যা দেখছি, কারণ অসম্ভব সুন্দর চারিদিকটা। বাঁদিকে কাই মানে হচ্ছে তোর জেটি, যেটা এখান দিয়ে যেতে হয় বাঁদিকে। এটা আই থিঙ্ক ওদের সেন্ট্রাম টাইপের কিছু একটা জায়গা, কাইন্ড অফ। হ্যাঁ, সেন্টার, এথনা সেন্টার। আর এখানে সমস্ত রিমা, তারপর আই থিঙ্ক এখানে এক্সট্রা টেক্সট্রাও থাকবে, যেগুলো গ্রসারি স্টোরেজ এক্সট্রা। আর এক্সট্রার পেছনের পাহাড়ের ভিউটা দেখো, ও মাই গড। থার্ড আর শেষ পয়েন্ট যেটা বলবো সেটা হলো কস্ট অফ লিভিং। নরওয়ে বেশ এক্সপেন্সিভ দেশ। এখানে ইউরোপের বাকি দেশগুলির তুলনায় স্যালারি রেট যেমন বেশি, তেমনি কস্ট অফ লিভিংও বেশ হাই। মানে সাধারণ জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। বাড়ি ভাড়া থেকে শুরু করে সাধারণ জিনিসপত্রের দাম কেন বেশি, কত স্যালারি এখানে এক্সপেক্ট করা যায়, তার জন্য কি কি যোগ্যতা থাকা উচিত, সেসব নিয়ে আমি আগেই ভিডিও শেয়ার করেছি, তাই এখানে আর বললাম না। কিন্তু এটা ইনিশিয়ালি বাইরে থেকে আসা অনেকের কাছেই একটা শকিং পয়েন্ট হতে পারে। তাই আয় ব্যয়ের সঠিক হিসেব করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। Little Tallinn. Just look at this valley. Oh my god, এই ভ্যালিটা দেখো, কি সুন্দর। আর আজকে বৃষ্টি হওয়াতে এটা আরো সবুজ হয়ে গেছে। এই যে মেঘ বৃষ্টিতে আরো সবুজ। দুর্দান্ত, দুর্দান্ত বললেও কম বলা হয়। ছবির মতো না? হ্যাঁ, সত্যি মনে হয় ছবি এঁকে দিয়েছে। পরোটা আর আলু তরকারি বানিয়ে নিয়ে এসেছি লাঞ্চে। ভেবেছিলাম এখানে এসে খাবো, এত সুন্দর একটা পয়েন্ট, বৃষ্টির জন্য বাইরেতে খাওয়া যাচ্ছে না, বাড়িতে বসেই খাচ্ছি। কিছু করার নেই, নরওয়ে মানে দিস ইজ নরওয়ে, যে কোনো সময় যা কিছু হতে পারে, মানে ওয়েদার ওয়াইজ যে কোনো সময় চেঞ্জ হতে পারে, তো কিছু করার নেই, যা আছে সেটাকেই মানে উই হ্যাভ টু মেক বেস্ট ইউজ অফ দ্যাট। তো আপাতত গাড়িতে খাচ্ছি, কিন্তু তারপরে তোমাদেরকে জায়গাটা একটু দেখাবো। দারুণ দারুণ সুন্দর ভ্যালিটা। তো আমরা এখন এই ভ্যালিটাতে দাঁড়িয়েছিলাম, খুব ইচ্ছা ছিল যে বাইরে খাওয়া দাওয়া করব, কিন্তু বাইরে খাওয়া দাওয়াটা হয়নি কারণ এত বৃষ্টি, তাই তো? কিন্তু গাড়ির মধ্যেই বসে ওই পরোটা আর তরকারি দিয়ে জমে গেছে। তো এই হচ্ছে ভ্যালিটা যেখানে আমরা দাঁড়ালাম না, অসম্ভব সুন্দর একটা ভ্যালি। রোদ থাকলে না জানি কত এনজয় করতে পারতাম, কিন্তু বৃষ্টিতেও সুন্দর লাগছে নিঃসন্দেহে। অনলি থিংস দ্যাট আমরা এখানে বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারলাম না। আর এখানে দেখো একটা লেক আছে, জাস্ট অ্যামেজিং। আর নরওয়েতে যদি রাস্তাতে ওয়াশরুমে যেতে হয়, যেখানে যেখানে তোমার পাবলিক ওয়াশরুম বানানো আছে, তো দেখাই চলো পাবলিক ওয়াশরুম কেমন হয়। অসম্ভব পরিষ্কার হয়, মানে এখনো অবধি আমরা যেখানে গেছি, যেসব ওয়াশরুমে গেছি, সব জায়গাতে নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টাইডি ওয়াশরুম। তো এই হচ্ছে ওয়াশরুম, যেখানে গরম জল, রানিং ওয়াটার, গরম জল সবসময় থাকে। না, আমি আসবো না, আমি ভেতরটা ঠিক আছে, যাবে।
Okay, so this is how it is. আমাদের গাড়ি ওইখানে পার্ক করা আছে, ওইখান থেকে আমি নেমে এসেছি। আর এই সামনের ভ্যালিটা দেখো, অসম্ভব সুন্দর। তো আমি এখানে এসেছি হাত ধোয়ার জন্য। গুড বাই আননোন স্পট। Okay. Oh, wow. এটা একটা পপুলার একটা মানে রেস্টিং পয়েন্ট, যেখানে WC আছে, প্লাস এখানে খুব সুন্দর একটা লেক আছে, আর একটা যথেষ্ট ভালো ভিউ পয়েন্ট। তো এখানে লোকজন খাওয়া দাওয়া করে, তো আমরাও সেই জন্যই দাঁড়িয়েছিলাম। একটা ওয়াটারফল দেখো ডানাতে, ডান দিকে দেখো। চলো, আচ্ছা আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে একটি জলপ্রপাত আছে, সেটা দেখার জন্য। নরওয়ের ওয়েস্টল্যান্ড কাউন্টির ইতনে বা ইতনা মিউনিসিপ্যালিটির অন্তর্গত এই ল্যাংফসেন জলপ্রপাতটি প্রায় 2008 ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ে মিশেছে ওকরা ফিয়র্ড নামক একটি ফিয়র্ডে। ওয়ার্ল্ড ওয়াটারফল ডেটাবেস এই জলপ্রপাতটিকে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলে স্বীকৃতি দিয়েছে। আমি আর পাইছি, ও মাই গড, হোয়াট ইজ দিস? ওয়াও, 2008 ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়া এই জলোচ্ছ্বাসকে একদম সামনে থেকে দেখে অবিশ্বাস্য লাগছিল সেদিন। অসম্ভব সুন্দর জায়গাটা। জাস্ট বৃষ্টি হচ্ছে বলে আমরা ঠিকমতো দাঁড়াতে পারছি না, এমনই বৃষ্টির তেজ, কিন্তু এত সুন্দর, এত সুন্দর। দেখো এখান থেকেও দেখো ভিউটা অসম্ভব সুন্দর। জলপ্রপাতটার নাম হচ্ছে ল্যাংফস। তো ল্যাংফস জলপ্রপাত, আর এখানে জাস্ট দেখো জলপ্রপাতটাকে। ও ওয়াও, পাহাড়ের মাঝে একটা ছোট্ট ভ্যালি। আজ সকাল থেকেই আমরা কন্টিনিউয়াসলি বৃষ্টি পেয়ে পেয়ে এদিকে এলাম। এখন ওয়েস্টল্যান্ডে ঢুকেছি, মানে অনেকক্ষণ আগে ঢুকে গেছি, মোটামুটি ঘন্টা দুয়েক আগে আমরা যে কাউন্টিতে থাকি সেটা ছেড়ে অন্য একটা কাউন্টিতে ঢুকেছি। এই কাউন্টিটাতেই বার্গেন, কাউন্টির নাম হচ্ছে ওয়েস্টল্যান্ড। তো ওয়েস্টল্যান্ড কাউন্টি খুবই সুন্দর, মানে সবাই এক কথায় বলে যে মানে ওয়ান অফ দ্য বেস্ট সিনিক রোডস এই কাউন্টিতেই থাকে। তো দেখবো আর কি, এত বেশি বৃষ্টি, মানে জানি না কপালে কি আছে, এত বৃষ্টি, যাওয়ার সময় পুরো রাস্তা জুড়ে বৃষ্টি পেয়েছি। তো দেখা যাক কি হয়, এখন একটু কমেছে বৃষ্টি। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ওয়েস্টল্যান্ড কাউন্টিতে ঢুকেই টের পেলাম পারিপার্শ্বিক রাস্তার সৌন্দর্যের পরিবর্তন। এখানে পাহাড়গুলি ঘন জঙ্গলে ঢাকা, রাস্তার দুই দিকে সবুজ ঝাউ গাছেদের সারি যেন দুই দিকের সীমারেখার নির্দেশ করছে। কখনো কখনো আমাদের সঙ্গে চলেছে ছোট ছোট পাহাড়ি নদী। You got the white knuckles holding on a tight, keeping your feelings bottled up inside, heading for collision. এই রাস্তাটাকে বলে হচ্ছে নরওয়ের একটা সিনিক রুটের আন্ডারে পড়ছে এটা। এই হাড়দাঙ্গাল লেখা চারিদিকে। দেখতে দেখতে এসে গেল আরও একটি বিখ্যাত জলপ্রপাত, যার নাম লাতেফসেন। ল্যাংফসেন আর লাতেফসেন নরওয়ের এই বিখ্যাত দুটি জলপ্রপাতই ওয়েস্টল্যান্ড কাউন্টির অন্তর্গত। পৌঁছে গেছি আমরা লাতেফসেন। গেছি লাতেফসেন, এখানে কিন্তু একটু লোকজনের আনাগোনা আছে। তো দারুণ সুন্দর জায়গা। এই যে আমার পেছনে হচ্ছে লাতেফসেন, দেখতে পাচ্ছ কিনা জায়গা, হ্যাঁ ওখানে যাবো আমরা। দারুণ সুন্দর জায়গা, মানে সত্যিকারের, মানে যে বলে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ইন নরওয়ে, একদম সত্যি কথা।
165 মিটার উঁচু এই লাতেফসেনকে নরওয়ের অন্যতম নেচার বেসড ট্যুরিস্ট আকর্ষণের ভেতরে ধরা হয়। লাতেফসেন জলপ্রপাত নরওয়ের 10 কিলোমিটার ব্যাপী ওদ্দাদালেন উপত্যকার অংশ, যেখানে একের পর এক অসংখ্য সুন্দর জলপ্রপাত দেখতে পাওয়া যায়। বেশ চওড়া জলপ্রপাতটির গর্জনে কান পাতা দেয়। আমি এগিয়ে চললাম একদম ওপরে উঠব বলে, যেখানে কোনো ভিড় নেই, যেখানে সরাসরি প্রকৃতির আদিম রূপের মুখোমুখি হওয়া যায়। জলের গর্জনে আশেপাশের সব আওয়াজ থেমে গেছিল সেদিন। কমপ্লিট ব্লিস বোধহয় একেই বলে। আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয়, সামনের রাস্তা আরো অনন্য। আজ নিলাম এখানে বিদায়, ফিরে আসছি এর পরের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে আমাকে জানাতে ভুলো না। বাই বাই।